আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। একটি রাজনৈতিক দলে গ্রুপিং খুব স্বাভাবিক ব্যাপার। বিশেষ করে দল যখন ক্ষমতায় থাকে তখন তার ভেতরে নানামুখী গ্রুপিং তৈরি হয়। কিন্তু বর্তমানে ক্ষমতাসীন বিএনপি দলের মধ্যে একটা নতুন ধরনের বিবাদ শুরু হয়েছে। আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। শেষ পর্যন্ত সাথে বলছিলাম যে রাজনৈতিক দলের গ্রুপিং খুব স্বাভাবিক। অনেক সময় এই গ্রুপিংটা একটা হেলদি ব্যাপার হয়ে থাকে, যে দলের ভেতরে এই পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা অনেক সময় পজিটিভ একটা ভাইব তৈরি করে। কিন্তু বিএনপির যে বর্তমানে ক্ষমতাসীন রাজনৈতিক দল, সেখানে একটা নতুন ধরনের গ্রুপিং তৈরি হচ্ছে। এক্সিস্টিং যে দলাদলি আভ্যন্তরীণ গ্রুপিং থাকে সেটা তো আছেই, এর সাথে নতুন হলো লন্ডন গ্রুপ ভার্সেস বাংলাদেশ গ্রুপ। আপনারা জানেন যে 2008 সালে মুচলেখা দিয়ে আর কোনোদিন রাজনীতি করবেন না, এই ধরনের একটা মুচলেখা দিয়ে সেই সময় তারেক রহমান লন্ডনে চলে গিয়েছিলেন। এবং তিনি লন্ডনে যাওয়ার পরে সেখানে প্রায় 17 বছর ছিলেন। 17 বছর শেষে তিনি গত বছরের 25শে ডিসেম্বর ফেরেন। তিনি লন্ডনে থাকার সময় বাংলাদেশ থেকে কয়েকজন গিয়েছিল তার সাথে, তারাও পরবর্তীতে লন্ডনে ছিলেন তারেক রহমানের সাথে। আবার লন্ডনে যারা ছিলেন তাদের একটা গ্রুপ তারেক রহমানের সাথে যোগ হয়েছিল। তারেক রহমান সেখান থেকে রাজনীতি করতেন, তার একটা টিম ছিল, সেই টিমের নানামুখী কর্মকাণ্ড ছিল। তো এবার যখন লন্ডন থেকে তিনি ফিরলেন এবং প্রধানমন্ত্রী হলেন, তখন এই লন্ডন গ্রুপ আর বাংলাদেশ গ্রুপের দ্বন্দ্বটা প্রকট হয়ে উঠেছে। বাংলাদেশ গ্রুপ হলো তারা যারা এই গত 17 বছর, বিশেষ করে 15 বছর আওয়ামী লীগ সরকারের আমলে দেশে থেকে রাজনীতি করেছে, বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হয়েছে, তাদের অনেকেই জেল জুলুম নির্যাতন সহ্য করেছে। তো আজকে দল যখন ক্ষমতায়, তখন স্বভাবতই তাদের একটা প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশাটা একদিকে যেমন ব্যক্তিগত প্রাপ্তির, রাজনৈতিক প্রাপ্তির অবশ্যই, আর একদিকে হলো যে রাজনৈতিক তাদের যে কর্মসূচি কার্যক্রম সেটি নিয়েও তাদের একটা প্রত্যাশা ছিল। কিন্তু এখন দেখা গেছে যে তারেক রহমানকে ঘিরে আছে মূলত লন্ডন গ্রুপ। আর যেটা বলছিলাম যে লন্ডন গ্রুপের আবার দুইটা অংশ। একটা অংশ যারা বাংলাদেশ থেকে গিয়েছিলেন তারেক রহমানের সাথে পরবর্তীতে কাজ করেছেন, আর একটা হলো যে লন্ডনে যারা ছিল। এই লন্ডন গ্রুপের বিরুদ্ধে তারা যখন লন্ডনে থেকে তারেক রহমানের সাথে থেকে বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে যুক্ত ছিলেন, তখন তাদের অনেকের বিরুদ্ধে কিন্তু কমিটি বাণিজ্য, চাঁদাবাজি সহ নানা রকমের অভিযোগ ছিল। তো সেই তারাই তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হলেন, তারা বাংলাদেশে ফিরে এসেছেন, তাদের অনেকে এমপি হয়েছেন, তাদের কেউ কেউ উপদেষ্টা হয়েছেন। তো এখন তাদের এই উপস্থিতিটা চোখে পড়ছে। এবং যারা যে গ্রুপটা বাংলাদেশের থেকে নির্যাতন সহ্য করেছে, জেল জুলুম সহ্য করেছে, আন্দোলন করেছে, তাদের অনেকেই আজ হতাশ হয়ে আছে এবং তারা মনে করছে যে তারেক রহমান অনেক বেশি লন্ডনের উপরে নির্ভরশীল, লন্ডন ফেরতদের উপর নির্ভরশীল। এবং লন্ডন ফেরতদের এক অংশের গ্রহণযোগ্যতা আবার ভালো। যেমন ধরেন প্রধানমন্ত্রীর যে প্রেস সচিব সালেহ শিবলি, তিনি কিন্তু বাংলাদেশেই একজন সাংবাদিক হিসেবে কাজ করতেন, প্রতিষ্ঠিত ছিলেন। এবং এই সালেহ শিবলিদের যে গ্রুপটা ছিল সাংবাদিকদের, তারা কিন্তু দল মতের ঊর্ধ্বে তাদের একটা গ্রহণযোগ্যতা ছিল। তারা রিপোর্টার্স ইউনিটিতে নেতৃত্ব দিয়েছে, তাদের আরো কয়েকজন ছিল। তো সালেহ শিবলিরা যখন ফিরে এসেছে, তারেক রহমানের প্রেস সচিব হয়েছে, তখন সেটা কিন্তু সাংবাদিক মহল, বিশেষ করে যারা বিএনপি ঘরানার, তারা অধিকাংশই মেনে নিয়েছে। পাশাপাশি এই যে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, তিনি এসে যেভাবে কাজ করছেন, তাকে ইভেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরেও তার গ্রহণযোগ্যতা তেমন নেই। এবং তিনি আসার পরে যেভাবে কথা বলছেন, যেভাবে ধমক ধমক দিচ্ছেন, তাতে তার পররাষ্ট্র বিষয়ক জ্ঞান নিয়েও প্রশ্ন উঠেছে। এবং এটাও প্রশ্ন উঠেছে যে তিনি কি বর্তমান সরকারের পররাষ্ট্র নীতি নির্ধারণ করেন কিনা। তিনি একদিকে ভারতকে শাসাচ্ছেন, আবার বলছেন চীন ভারতের মাঝখানে বল হবে না, রেফারির ভূমিকায় যাবে। তো তাকে কেন রেফারির ভূমিকা নিবে, এটা নিয়ে কিন্তু বিএনপির ভেতরেই কথা হচ্ছে। বিএনপির যে অংশটা রাজনীতি করেছে, যাদের ব্যক্তিগত রাজনৈতিক প্রাপ্তির একটা প্রত্যাশা ছিল, তাদের অনেককেই দল ডাকেনি, আবার কাউকে কাউকে দলের পক্ষ থেকে ডেকে বলা হয়েছে যে আপনাদের কথা ভাবছি। কিন্তু প্রায় 3 মাস হতে চললো, তাদের কথা যে ভাবছে সেরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তো এটা নিয়ে স্বভাবতই তাদের ভেতরে একটা হতাশা আছে। এর বাইরেও সরকারের পারফরমেন্স নিয়েও কিন্তু তারা খুব একটা আশাবাদী হতে পারছে না। আমার একাধিক সূত্রের মাধ্যমে বিএনপির নেতাদের সাথে যোগাযোগ করে আমি যে তথ্যগুলো পেয়েছি, তাতে
বর্তমান বাংলাদেশের সমস্যার সমাধানে তারেক রহমানের সরকার দক্ষতার পরিচয় দিতে পারছে না। তার মধ্যে এই যে হামের শিশু মৃত্যু হচ্ছে, যেটা সরকারিভাবে 4 শতাধিক, বাস্তবে সম্ভবত এটি 1000 ছাড়িয়ে গেছে। এই যে হাম ম্যানেজ করার দায় প্রথমে চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের উপরে দেওয়ার, তারপরে সেটা ধোপে টেকেনি, তারপরে যেটা বলা হচ্ছে যে ইউনূস সরকারের দায়। এটা ঠিক আছে যে ইউনূস সরকারের ব্যর্থতাই আজকের এই ক্রাইসিস প্রাদুর্ভাবের জন্য দায়ী, কিন্তু বিএনপি ক্ষমতায় এসে যা যা করণীয় ছিল তারা শুরুতে তা করেনি, এবং বিএনপি স্বাস্থ্যমন্ত্রীর বিভিন্ন যে উক্তি, তার যে বাচালপনা, সেটা নিয়েও কিন্তু সমালোচনা বিএনপির ভেতরেই আছে। যেমন তিনি বলছেন ছোটবেলায় তার হাম হয়েছিল, হাম সিরিয়াস কোনো অসুখ নয়। যেখানে সারা পৃথিবী বলছে যে বাংলাদেশে হামের একটা ক্রাইসিস চলছে, সেখানে স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্যটা কিন্তু মানে মানুষ ভালোভাবে নেয় নাই। হুমায়ুন কবির সরকারের জন্য অ্যাসেট না বোঝা, এই প্রশ্ন বিএনপির দলের ভেতর থেকেই উঠেছে। বিএনপিরই অনেক নেতা এই যখন এই যে তেল সংকটটা হলো, যে এই তেলের স্টেশনে পাম্পে যে কিলোমিটারের চেয়ে বেশি দীর্ঘ লাইন, 8 ঘন্টা 10 ঘন্টা অপেক্ষা করে 20 লিটার তেল পাওয়া, বা এগুলো নিয়ে যে দেশব্যাপী একটা অসন্তোষ তৈরি হয়েছিল, সেটা নিয়েও কিন্তু বিএনপির লোকজন তাদের ভেতরে একটা ক্ষোভ তৈরি হয়েছিল যে সরকার কেন ম্যানেজ করতে পারছে না। এবং কাকতালীয় ভাবে হঠাৎ করেই একদিন দেখা গেল যে আর তেলের সমস্যা নেই, এই পাম্পে আর সেই লাইন নেই। তার মানে এটা যে ব্যবস্থাপনা সংকট ছিল, এবং এই ব্যবস্থাপনা সংকটের মধ্য দিয়ে একটা সিন্ডিকেট টাকা হাতিয়ে নিয়েছে কিনা, এটা নিয়েও বিএনপির ভেতরে আলোচনা আছে। এছাড়া দেশে যখন একটা বড় রকমের ক্রাইসিস চলছে অনেক দিক দিয়ে, বিশ্ব পরিস্থিতির দিকে তাকিয়ে দেখুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সেই একটা ইম্প্যাক্ট আমাদের উপরে ছিল, তারপরে ইরান আমেরিকা ইসরায়েলের যে সংঘাত, তার একটা বিশ্বব্যাপী যে প্রভাব, সেটা বাংলাদেশে এসে পড়েছে। তো সেই অবস্থায় হাম, কৃষকের সমস্যা, তেলের সমস্যা, টাকা নেয় ব্যাংকের থেকে ধার করে সরকার চলছে, তো এই ক্রাইসিস গুলোকে বিএনপিরই এই নেতৃবৃন্দ মনে করছে যে সরকার যথাযথভাবে অ্যাড্রেস করছে না। বরং যে মুহূর্তে অ্যাড্রেস করার কথা ছিল, দরকার ছিল, তখন দেখা যাচ্ছে যে সরকার প্রধান কোনো একদিন সিনেমা দেখতে যাচ্ছেন, কোনো একদিন নাটক দেখতে যাচ্ছেন, কোনো একদিন গো কার্ট বাচ্চাদের গাড়ি চালাচ্ছেন, কোনো একদিন ড্রাইভ করছেন। তো এই বিষয়গুলো বিদেশের কনটেক্সটে এটা খুব স্বাভাবিক বিষয়, কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে এটা ঠিক কিনা সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আমাকে একজন বিএনপির নেতা বললেন যে সেই রোম যখন পুড়ছিল তখন নীরব বাঁশি বাজাচ্ছিল। তো বাংলাদেশের অবস্থা অনেকটা তার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষের সংকট এই সরকারের শীর্ষ পর্যায়কে স্পর্শ করতে পারছে না। সরকার প্রধান কিন্তু আজ পর্যন্ত আমি যতদূর জানি কোনো হাসপাতালে গিয়ে কোনো হামের রোগী দেখতে যাননি। সংসদে হাম নিয়ে কোনো আলোচনা হয়নি। একটি দম্পতি তারা 11 বছর চেষ্টা করে সন্তান পায়নি, পরে অনেক চেষ্টার পরে তারা টেস্ট টিউবের মাধ্যমে একটা সন্তান পেয়েছিল, সেই বাচ্চাটাও হামে আক্রান্ত হয়ে মারা গেছে, এবং এটা দেশে বিদেশে তুমুল আলোড়ন তুলছে। বিএনপি হয়তো বাংলাদেশের মিডিয়া নিয়ন্ত্রণ করে মনে করছে যে যেমন উট যেমন বালির মধ্যে মুখ ঢেকে রেখে তার পরিপার্শ্ব দেখে না, মরুভূমিতে ঝড় হলে টের পায় না বা উপেক্ষা করে, তো বাংলাদেশ সরকারের অবস্থা ওরকম হয়েছে। কিন্তু বিএনপির ভেতর থেকে প্রশ্ন উঠছে যে অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে। দেখা যাক বিএনপি তার আভ্যন্তরীণ এই দ্বন্দ্ব, এই লন্ডন গ্রুপ বাংলাদেশ গ্রুপের বিভেদ, এগুলো কিভাবে মোকাবেলা করে, এবং এসব মোকাবেলার পাশাপাশি তাদের যে মূল দায়িত্ব সরকার হিসেবে বাংলাদেশের মানুষের সমস্যার সমাধান করা এবং দেশটাকে ভালোভাবে পরিচালনা করা, সেটা তারা এখন পর্যন্ত যা দেখছি তাতে তো খুব আশাবাদী হওয়ার মতো কিছু দেখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আমেরিকার সঙ্গে বাংলাদেশের যে গোলামি চুক্তি, এই চুক্তি এতটা জঘন্য, এই চুক্তি এতটা পাপিষ্ঠতার ফল, মানে একটা মানুষ যখন খুব এক্সট্রিম লেভেলে পাপ করেন এবং যখন সেই পাপের পরিণতিতে প্রকৃতি থেকে বা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে জমিনে সমস্ত মানুষের
অভিশাপের উপলক্ষ বানানো হয়। ঠিক সেই সময় একটা মানুষ যে পাপগুলো করে, ঠিক ওইরকম একটা পাপ হয়েছে এই আমেরিকার সঙ্গে বাংলাদেশের এই চুক্তিটি। এই চুক্তি যারা করেছেন, এই চুক্তি যারা প্রমোট করেছেন, এই চুক্তির সঙ্গে যারা সম্পৃক্ত, তারা এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন পর্যন্ত সাধারণ মানুষ, আমজনতার ঘৃণা, অভিশাপ, এমনকি সামাজিকভাবে সুযোগ পেলে বা কোনো মানুষ যদি তাদেরকে বাগে পায় তাহলে তাদেরকে অপমান এবং অপদস্থ না করে ছাড়বে না। বিশ্বের একমাত্র পরাশক্তিটির হাতে যেভাবে আমাদের রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের উইল ফোর্স, মানুষের চিন্তা চেতনা এবং এই রাষ্ট্রের যে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা, যেটা আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে, এরকম চুক্তি আমি কখনো দেখিনি। পররাষ্ট্রমন্ত্রী অবশ্য বলার চেষ্টা করছেন যে দেখুন, এরকম চুক্তি তো ইন্দোনেশিয়া করেছে, অমুক অমুক করেছে। আরে বাবা, দুনিয়ার সবাই করুক, তুমি করেছো কেন? অনেক সুন্দরভাবে কথা বলা যায়, দুনিয়ার সব মানুষ ভুল করেছে, তুমি করেছো কেন? তোমাকে তো এই কাজ করার জন্য নিয়োগ দেওয়া হয়নি। এরকম একটা বিষয় সাধারণভাবে এড়ানো যেত, যে না, আমরা এখন অন্তর্বর্তীকালীন সরকার, আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না, এই বিষয়গুলো আমরা গণভোটে যাব, এরকম একটা বিষয় চুক্তি হতে পারে কি পারে না, এই বিষয়গুলো আমরা পাবলিককে জানাবো, জনগণকে জানাবো, এই কাজটি তো করা যেত। এরপর জনগণ যদি বলতে হ্যাঁ, গার্মেন্টস মালিকরা যদি হ্যাঁ, তাহলে আজ সবাই আমরা গার্মেন্টস মালিকদেরকে দায়ী করতাম। কিন্তু কেউ বললো না। রাতের আধারে চুপি চুপি করে আপনি এমন একটা চুক্তি করলেন, সেই চুক্তির বিনিময়ে এখন আমাদের দরকার নেই বিমান কিনতে হবে, আমাদের সাধ্য নেই কিন্তু আমেরিকার অস্ত্র কিনতে হবে, আমরা আমাদের যে অস্ত্র, গোলা বারুদ এবং যা কিছু সব হলো ভারতের এবং চায়নার। ফলে এখন যদি আমেরিকান অস্ত্র দিয়ে আমাদেরকে সেই সেনাবাহিনীকে কার্যকর রাখতে হয়, তাহলে যে আগের যে অস্ত্রগুলো আছে সেই অস্ত্রে কি হবে? নতুন অস্ত্র ব্যবহার করার জন্য আবার আমাদেরকে কত বছর অপেক্ষা করতে হবে, এরকম নানা রকম। আর এত টাকাই আমরা পাবো কোথায়? চায়না থেকে ধরুন একটা গুলি যদি আমি 1 টাকা দিয়ে আনি, আমেরিকা থেকে সেই গুলিটা আনতে হবে আমার 3 টাকা দিয়ে, 3 গুণ মূল্য বেশি। এই যে এইবার আমরা গিয়ে দেখলাম যে আমরা যে স্বাধীনভাবে তেল কিনবো বিশ্বের বিভিন্ন দেশ থেকে, ওপেন মার্কেট থেকে, সেই তেল কেনার স্বাধীনতাটুকু আমেরিকা হরণ করে নিয়েছে। এখন তাদের অনুমতি নিয়ে তেল কিনতে হবে। তো এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। এই যে চুক্তি, এই চুক্তির পেছনে অনেক রাজনীতির ইতিহাস আছে। এই চুক্তির পেছনে অনেক গোলামির জিঞ্জির, গোলামির যে শিকল, সেটি রয়েছে। কিছু মানুষকে ক্ষমতা থেকে তাড়ানোর জন্য আমরা এই চুক্তিকে গলার মালা হিসেবে গ্রহণ করেছি, আর কিছু মানুষ ক্ষমতায় থাকার জন্য এই চুক্তিটা করেছে, আর কিছু মানুষ ক্ষমতা আসার জন্য এবং ক্ষমতা আসার পর ক্ষমতায় টিকে থাকার জন্য এই চুক্তিকে জমের মতো ভয় পাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো যে এরকম কোনো চুক্তি করে, অধীনতামূলক মিত্রতা করে, অধীনতামূলক বন্ধুত্ব করে কোনো দেশ যে পৃথিবীর মানচিত্রে টিকে থাকেনি, আর কোনো ব্যক্তি যে ক্ষমতায় টিকতে পারেনি, দুর্ভাগ্য যে আমাদের ক্ষমতাসীনরা সেই স্মৃতিগুলো তারা স্মরণে আনেন না। এই চুক্তি করার ফলে যদি ক্ষমতায় থাকা যেত তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকতেন। যদি ভারত কাউকে ক্ষমতা রাখতে পারত তাহলে শেখ হাসিনাকে কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশে কেউ ক্ষমতাচ্যুত করতে পারত না। কাজেই ক্ষমতায় থাকতে হলে, ক্ষমতা আসতে হলে খালি যে কূটনীতি বা খালি যে দম্ভ, খালি যে জনগণের সমর্থন বা অন্য কোনো কিছু দরকার, নো, অনেকগুলো জিনিস একত্রে দরকার। তো সেই জিনিসগুলো আমরা স্বীকার না করে আমরা একটা চুক্তি করে ফেলেছি আমেরিকার সঙ্গে। আমাদের দেশের বাঙালি নামধারী, বিদেশি পাসপোর্টধারী, আমেরিকার বেনিয়া, কাউকে আপনি এ যুগের ক্লাইভ বলতে পারেন, কাউকে এ যুগের মির্জাফর বলতে পারেন, রায়দুল্লভ, ইয়ার লতিফ, জগৎ শেঠ বলতে পারেন,
মীর জাফর বলতে পারেন, মিরন বলতে পারেন, আরো অনেক কিছু বলতে পারেন, কিন্তু ব্যাপার হলো পলাশির যুদ্ধের মাধ্যমে তারা যে ক্ষয়ক্ষতি করেছিল বাংলাদেশের ট্রেজারের, তার সাথে বর্তমানে এই আমেরিকার সাথে যে চুক্তি হলো, এটা কোনো অংশে কম নয়, বরং পুরো আমাদের যে গণতন্ত্র, দেশের সার্বিক মানদণ্ড, দেশের মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং বেঁচে থাকার যে লড়াই সংগ্রাম, সবকিছু আমরা এখন আমেরিকার হাতে ছেড়ে দিয়েছি। সবাই একেবারে ঘোর আমেরিকার কিছু দালাল ছিল বিভিন্ন সময়টিতে, সেই আমেরিকার দালালরাও বলছে যে এই চুক্তিটা ভালো হয়নি, এটি বাতিল করা দরকার। অন্য সাধারণ মানুষ যারা আছে তারা তো এই এত ডিটেলস বোঝেন না, আমজনতা তারা বোঝেন চালের দাম কত হলো, ডালের দাম কত হলো, মানে যখন একেবারে সর্বনাশের আগুন দাউ দাউ করে জ্বলে কারো বাড়িঘর পুড়িয়ে ছারখার করে ফেলে, এবং সেই মানুষটি যখন গৃহহারা হয়ে একেবারে ক্ষুধার্ত শরীরে এক বছরে রাস্তায় এসে আশ্রয় নেয়, তখন সে বুঝে যে সে সর্বহারা হয়েছে। এর আগ পর্যন্ত সাধারণ মানুষ কখনো চিৎকার করে না। তো এইরকম একটা চুক্তির ফলে যখন গৃহযুদ্ধ শুরু হবে, যখন দুর্ভিক্ষ দেখা দিবে, যখন সীমান্তে গোলাগুলি তৈরি হবে, যখন আমাদের এই দেশে অশান্তির পর অশান্তি আসতে থাকবে এবং মানুষের জীবন যৌবন সব তছনছ করে দিয়ে একটা ৭৪-এর দুর্ভিক্ষের চেয়ে ভয়ঙ্কর একটা দুর্ভিক্ষ, বা ১৭০০ সেই যে বাংলা ১১৭৬ এবং ১৭৭০ সালের যে মন্বন্তর হয়েছিল সেই মহা দুর্ভিক্ষ, সেই মহা দুর্ভিক্ষের মতো যখন আর একটা দুর্ভিক্ষ চলে আসবে, তখন সাধারণ মানুষ যার যা কিছু আছে, যার হাতে লাঠি আছে, যার হাতে বেত আছে, কাঁচি আছে, খুন্তা আছে, কোদাল আছে, কুড়াল আছে, এইগুলো নিয়ে রাস্তায় বের হয়ে যাবে। কে করেছে এই চুক্তি, ধরো তাকে। তার আগ পর্যন্ত এটা আপনার আমার মতো যারা মধ্যবিত্ত শ্রেণী, যারা রাজনীতি চিন্তা ভাবনা করে, আমরা তো আসলে মারামারি করতে পারবো না, সাধারণ মানুষের মতো মব তৈরি করতে পারবো না। আমরা এই যে অন্তর যন্ত্রণায় ভুগছি, মর্মবেদনায় ভুগছি, এই কথাগুলো পরস্পরের সঙ্গে আলোচনা করে মনের ঝাল মেটাতে পারি। এই চুক্তি হওয়ার পরদিন থেকে আসলে আমি যে কত কথা বলেছি এবং এখনো পর্যন্ত বলে যাচ্ছি, এবং আমি বলবো, এটুকু আমার দায়িত্ব, আমি এর বাইরে গিয়ে আর কোনো কিছু করতে পারবো না। তো চুক্তি হয়েছে, যারা করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আর এখন চুক্তি যাদের উপর আছে, আমি তাদের উদ্দেশ্যেই বলছি, অর্থাৎ সরকারকে বলছি, এই মুহূর্তে সরকার চাইলে এই চুক্তিটি বাতিল করে দিতে পারে। ইংরেজিতে একটা বিখ্যাত কথা আছে যে লোহা যখন গরম হয় তখন সেটাকে বাঁকা করো। এখন আমেরিকা এমন একটা অবস্থা আছে, সে উত্তপ্ত, ভীষণ রকম উত্তপ্ত, মধ্যপ্রাচ্য নিয়ে, তারপর কাতার নিয়ে, সংযুক্ত আরব আমিরাত নিয়ে, দুবাই নিয়ে, কুয়েত নিয়ে, সৌদি আরবে নিয়ে। সে এত ব্যস্ত যে সেখানে তাদের ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ, সেখানকার সমস্ত সামরিক ঘাঁটিগুলো, সেখানে যে সকল মিলিটারি বেজে তাদের অত্যাধুনিক যে সকল স্থাপনা রয়েছে, সবগুলো এখন অরক্ষিত হয়ে পড়েছে। সৌদি আরব বলে দিয়েছে এবং কুয়েতও বলে দিয়েছে, তাদের দেশে যে আমেরিকান ঘাঁটি রয়েছে, বিমান ঘাঁটি, সেই বিমান ঘাঁটি থেকে তারা কোনো আমেরিকান যে মিলিটারি প্লেন, এগুলো ল্যান্ডিং করা এবং এখান থেকে উড়ে যাওয়ার কোনো অনুমতি তারা দেবে না। ফলে কি হলো, পারস্য সাগর, ভূমধ্য সাগর, হরমুজ প্রণালীর আশেপাশে এই যে পুরো যে গালফ, এই এলাকাতে মার্কিন যে রণতরী রয়েছে, সেই রণতরীর সাথে মিলিটারি বেজগুলোর যে যোগাযোগ, এবং প্লেন থেকে, আকাশ থেকে যে আপনি ইরানে বোমা নিক্ষেপ করবে, সেই বোমা নিক্ষেপ করার জন্য তার যে রাডার সিস্টেম দরকার, তার যে রিফুয়েলিং দরকার, এই পুরো জিনিসগুলো এখন আর সম্ভব হবে না। এর ফলে ইরান যুদ্ধে আমেরিকার যে পরাজয়, সেই পরাজয় বিভৎস হয়ে পড়েছে। এখন ওটা নিয়েই ব্যস্ত।
এখানে ত্রিমাত্রিক সমস্যা আমেরিকাকে তছনছ করে ফেলেছে। মধ্যপ্রাচ্যে তাদের সাম্রাজ্যে ধস নেমেছে। মধ্যপ্রাচ্যে তাদের যাদের পরীক্ষিত বন্ধু ছিল সব বন্ধু তাদের শত্রু হয়ে গেছে। আর ইরানের কাছে পরাজয়টা খুবই অবমাননাকর এবং বিপর্যয়কর হয়ে পড়েছে। অন্যদিকে নিজের দেশে অর্থনৈতিক অবস্থা স্মরণকালে সবচেয়ে খারাপ। ল্যাটিন আমেরিকার দেশগুলোতে তার যে আধিপত্য ছিল, কানাডার সঙ্গে তার যে আধিপত্য ছিল, ইউরোপে এই গত 4-5 মাস আগে সে যে বাহাদুরি দেখাচ্ছিল সবগুলো মুখ থুবড়ে পড়েছে। এবং তার ফলে এশিয়া বা আমাদের দেশে আমেরিকার যে ভীতি ছিল সেই ভীতিটা এখন উল্টো তুচ্ছ-তাচ্ছিল্যের বিষয় হয়ে গেছে। এখন আমেরিকান লোক দেখলেই মানুষ ঠাট্টা মশকরা করে। এবং এই অবস্থা যদি চলতে থাকে, দক্ষিণ কোরিয়া, জাপান যেখানে তাদের বেসগুলো রয়েছে সেই বেসগুলো তাদের বন্ধ করতে হবে। ভারত মহাসাগরে তাদের যে বেসগুলো রয়েছে সেগুলো তাদেরকে বন্ধ করতে হবে। তো সেই অবস্থাতে আমরা যদি চোখ বুজে থাকি তাহলে আমেরিকার সমস্ত শক্তি এসে আমাদের পড়বে। আর আমরা যদি এই সময়টিকে ব্যবহার করে এই চুক্তি থেকে আইনগতভাবে বের হওয়ার সুযোগ খুঁজি, এটা ওয়ান টুর বিষয়। সরকার চাইলে এখনই সেখান থেকে বের হয়ে আসতে পারে, কিন্তু সরকার মনে করছে যে যদি আমি বের হয়ে গেলাম, যদি আমেরিকা আমাকে ক্ষমতায় না রাখে, যদি আমার অবস্থা শেখ হাসিনার মতো হয়, আমি কোথায় যাবো ইত্যাদি ইত্যাদি। মূল ব্যাপার হলো এই চুক্তি যদি আপনি বলবৎ করেন বা সরকার যদি এই চুক্তি নিয়ে এগোয়, আলটিমেটলি পরিণতি শেখ হাসিনার চেয়ে খারাপ পরিণতি হবে। কাজেই এই চুক্তি বাদ দিয়ে যদি সে দাঁড়িয়ে থাকে আজীবন রাজনীতি করার, কিয়ামত পর্যন্ত রাজনীতি করার, দেশপ্রেম প্রদর্শন করার, দেশপ্রেমের মানে প্রমাণ দেওয়ার যে স্কোপ বা সুযোগ, এটা বিএনপির হাত ছাড়া হবে না, বিএনপির হাতে থাকবে। তো সেই কারণে এই চুক্তিটি আইনগতভাবেই তারা এখন বাতিল করে দিতে পারে। শুধুমাত্র ওই যে আমেরিকাকে ভয় পাওয়ার যে মানসিক অবস্থা, এর থেকে মুক্তি লাভ করতে পারলে হয়ে যাবে, আর কিছু দরকার হবে না। আর আমেরিকা এখন বাংলাদেশকে নিয়ে কোনো অবস্থায় মাথা ঘামাচ্ছে না। আর অ্যাজ পার দেয়ার ফেডারেল রুল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুপ্রিম কোর্টের রায়, সেই রায় অনুযায়ী ট্রাম্পের যে শুল্ক নীতি, সেই শুল্ক নীতি এখন আর কার্যকর নয়। ফলে সেই শুল্ক নীতিকে ভিত্তি করে বা সেটাকে প্রিয়াম্বেল ধরে, সেটাকে মুখবন্ধন ধরে যে চুক্তি করা হয়েছে, সেই চুক্তি আইনের দৃষ্টিতে এমনি ভয়েড হয়ে যায়। অ্যাজ পার ল অফ কন্ট্রাক্ট সেটা অটোমেটিক ভয়েড হয়ে যায়। তো একটা ভয়েড চুক্তিকে আমরা কেন মাথায় নিয়ে নাচছি এবং সেই চুক্তির ভিত্তিতে একের পর এক আমেরিকার ফাঁদে পা দিচ্ছি। ইতিমধ্যেই বিমান কেনার যে চুক্তি করা হয়েছে এটা না করলেও হতো। এর বাইরে অন্যান্য যে সামরিক ক্রয় বিক্রয় থেকে শুরু করে আরো যে কাজে সরকার এগুচ্ছে, এতে করে আলটিমেটলি সরকারের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে নিয়ে আসবে। কাজেই আশা করি বিএনপি যারা নেতৃবৃন্দ তারা সাহসী হবেন, পরিস্থিতি বুঝবেন। 17 বছর ক্ষমতায় ছিলেন না, কোনো ক্ষতি হয়নি। কিন্তু যদি এমন একটি অবস্থা তৈরি হয় যে অবস্থায় ক্ষমতা থেকে চলে যাওয়ার পর মানুষ আপনাকে সারা জীবনের জন্য ঘৃণা করবে। আর যদি শেখ হাসিনা সেন্ট মার্টিন দিয়ে যেতেন, আমরা বাংলাদেশে একটা লোক শেখ হাসিনার নাম উচ্চারণ করতে পারতাম না। আজ যদি এই যে ভারতের সাথে যে চুক্তি হয়েছে, সেই চুক্তিগুলোর মধ্যে একটা চুক্তি আমেরিকার মতো এরকম একটা চুক্তি হয়েছে যেখানে ভারতের কাছ থেকে তেল আনতে হবে, ভারতের কাছ থেকে এটা করতে হবে, এই করতে হবে, ভারত এই চুক্তি শেখ হাসিনার সাথে করতে পারতো। এ কারণে শেখ হাসিনাকে তারা প্রণব মুখার্জি যেভাবে ক্ষমতায় বসিয়েছেন, যেভাবে বই লিখেছেন, তাতে তো এই যে আমেরিকার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস যে চুক্তি করেছেন এবং যে চুক্তিতে বিএনপি এবং জামাত সম্মতি দিয়েছিল, তারা ছিল, এই কথা খলিলুর রহমান সাহেব বলেছেন। এই ছেলে জঘন্য চুক্তি তো শেখ হাসিনা দিল্লির সাথে করতে পারত। সেরকম কোনো চুক্তি করেছে? চুক্তি না করার কারণেই সে বলতে পারে আমি টুস করে ঢুকে পড়ব, আমি আসছি। আর দেশের জনগণ এখনো তাকে ভয় পাচ্ছে। কিন্তু যদি সে দেশের সাথে বেইমানি করতেন, মুনাফিকি করতেন, ভারতকে এইভাবে বাংলার মাটি দিয়ে দিতেন, তাহলে দিল্লিতেই তার সারা জীবন সেই যে সিকিমের যে লেন্দুর দর্জি, সেই লেন্দুর দর্জির মতো সারা জীবন সেই
দিল্লিতে থেকে ওখানে তাকে মরতে হতো, তিনি আর বাংলাদেশে আসতে সাহস পেতেন না। কাজে আসলে দেশ বিক্রি হবে না, দেশ বিক্রি করা ঠিক হবে না। দেশের বিরুদ্ধে গিয়ে কেউ কখনো সফল হতে পারেনি, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কেউ কখনো রাজনীতিতে টিকতে পারেনি, নেভার এভার ইন দ্য লাইফ। কাজেই সরকারকে অনুরোধ, একটু সাহসী হন, জনগণ আপনাদের সঙ্গে আছে। এমনি তো আমরা সবাই ভোট দিয়েছি, এমনি আপনাদেরকে মানে বিএনপিকে ক্ষমতায় ফেরত আনার জন্য এই দেশের কত মানুষ কত কষ্ট করেছে, কত দোয়া করেছে, কত জুলুম অত্যাচার তারা স্বীকার করেছে, কত মানুষের গাড়ি বাড়ি ঘর তছনছ হয়ে গেছে, সংসার তছনছ হয়ে গেছে, বাবা মরে গেছে, মা মরে গেছে। একদিন মানে কি বলবো, আজ ধরেন এই বিপদের সময় আমি জানি না মোয়াজ্জেম হোসেন আলালের অপরাধ কি, আমি জানি না হাবিবুন নবী খান সোহেলের অপরাধ কি, সরকারে তারা কেন স্থান পেল না। কিন্তু এই দলটির জন্য, দলের বিপদে এদের যে ভূমিকা, এটা বিএনপির যে সমস্ত এখন কর্তা ব্যক্তি রয়েছেন তারা যদি এই নিজেদের গায়ের চামড়া খুলে এদের বেল্ট বানিয়ে দেন, আমি জুতার কথা বললাম না, তবুও এদের ঋণ শোধ হবে না। একদিন একটা টক শো থেকে আমি বের হচ্ছিলাম, মোয়াজ্জেম হোসেন আলাল এবং আমি। আলাল ভাই আমার হাতটা ধরে জোরে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। তো আমি বললাম, কি হয়েছে আলাল ভাই? তো বলে যে, রনি ভাই, এই রাজনীতি আমার সব কিছু কেড়ে নিয়েছে। আমি যখন জেলে ছিলাম আমার মা তখন অসুস্থ, বারবার আমাকে দেখতে চাচ্ছিল। আমি জেলে থাকা অবস্থায় আমার মা মারা যায়, আমি প্যারোল চাইলাম, আমাকে প্যারোল দেওয়া হলো না। আমি জেল থেকে বের হয়ে এসে দেখলাম আমার মা মারা গেছে কবরে। বলে তিনি শিশুর মতো চ্যানেল আয়ের সেই যে অফিস প্রাঙ্গণে সন্ধ্যার পরে শো শেষে হি ওয়াজ ক্রাইং জাস্ট লাইক ইনফ্যান্ট। একটা অবোধ শিশু যেভাবে কাঁদে ওইভাবে তিনি চিৎকার করে কাঁদছিলেন। এইভাবে কত আলাল, কত দুলাল, কত রহিম, কত করিমের দীর্ঘশ্বাস, দোয়া, আত্মত্যাগের ফলে আজকে তারেক রহমান আজকের এখানে এসছেন। কাজেই ক্ষমতা কারো একক নয়, কিন্তু যদি তারেক রহমান সাহেব ভুল করেন তাহলে আবার সেই আলাল সাহেব যে কিছু পেল না, মন্ত্রী হলো না, এমপি নমিনেশন পেল না, কোনো পদ পদবি পেল না, এতে তার রক্ষা হবে না, তিনি আবার ডলা খাবেন, তাকে আবার জেলে যেতে হবে। আর এখন যে সমস্ত মধুমাছি আছে তারা যে কিভাবে সবার আগে কোন ফাঁক দিয়ে যে লন্ডন আমেরিকা চলে যাবে, মানুষের যখন হুশ হবে তখন দেখবে তারা লন্ডনে বসে পোলাও কুরমা কালিয়া কোপ্তা খাচ্ছে। আর এই ফজলুর রহমানরা, মোয়াজ্জেম হোসেন আলালরা, এই হাবিবুন নবী খান সোহেলরা, তারা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে ডান্ডা বেরিয়ে পড়ে তাদেরকে আবার জেলখানাতে পাঠানো হচ্ছে। এই হলো নিয়তি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।